সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ 16ই ডিসেম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশ দেশ হিসাবে, একটি স্বাধীন দেশ হিসাবে স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়েছে বহু ভাগ, সংঘাত প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। 1971 যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম, সেই সংগ্রামের কেন্দ্র ছিল শোষণমুক্ত রাষ্ট্র, নাগরিক মর্যাদা, গণতান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষা। কিন্তু স্বাধীনতার পর সেই গণতান্ত্রিক অভিযাত্রা নির্বিঘ্ন থাকেনি। এমনকি স্বাধীনতা 54 বছর পেরিয়ে এসে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কতখানি বাস্তবায়ন করতে পেরেছে? আপনি কি মনে করেন? আলোচনা থাকবে এটি একটি বড় অংশ। কিন্তু আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই যারা এই 71 যুদ্ধে শহীদ হয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, যারা দেশের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন। অনেক অনেক শ্রদ্ধা থাকলো তাদের জন্য অনুষ্ঠানের শুরুতেই। কিন্তু আমরা ভুলে যেতে চলব না, আমরা আমেরিকাতে আছি এবং বিশ্বে চলছে বিশৃঙ্খল একটি অবস্থা। একদিকে ইউক্রেন যুদ্ধ, ওদিকে গালফ, সিরিয়াতে বেসামাল অবস্থা, প্যালেস্টাইনে জেনোসাইড চলছে, আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে হত্যাযজ্ঞ হলো, আমরা সিডনি বান্ডি বিচে দেখলাম সেটা হলো, সেটাও কিছুটা হলেও আলোচনা থাকবে। কিন্তু দেশের ভিতরে থিংস কন্টিনিউ টু গেট ভেরি ভেরি ব্যাড ফর, মানে ক্রমাগতভাবে খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অ্যান্ড ইটস রিয়েলি, এটির প্রভাব পড়তে শুরু করেছে অন হিম। আমি জানি না এটি কি পলিটিক্যাল প্রেশার, সাপোর্ট ফর হিম, নাকি তার সমর্থন যে একেবারে গোত্তা খেয়ে নিচে নামছে। নো ম্যাটার হোয়াট গ্রুপ ইউ লুক অ্যাট ইট, যে কোনো গ্রুপ, যে কোনো ডেমোগ্রাফি আপনি দেখুন না, ইনক্লুডিং রিপাবলিকান, হি ইজ লুজিং সাপোর্ট। ওকে, দ্য ইকোনমি, অর্থনীতি ইজ অফুল এবং গেটিং ওয়ার্স, অত্যন্ত বাজে অবস্থা। আজকে যারা বিভিন্ন খবর রাখছেন তারা জানেন যে বিভিন্ন বিষয়ে রিপোর্ট বেরিয়েছে, দ্য ইকোনমি ইজ নট লুকিং গুড। ওকে, এবং আমার মনে হয় সবকিছু একটি এর প্রভাব পড়তে শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে। উই উইল টেক এ লুক কিছুক্ষণের মধ্যে, কিন্তু আজকের এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আরও অনেক বিষয়ে আলোচনা থাকবে। নতুন পোল বলছে যে ডেমোক্রেটসরা অ্যাডভান্টেজ নেওয়া শুরু করেছেন অন কি ইস্যুস। আমরা দেখব হাউস রেসের ওবামা কেয়ারের অবস্থাটা কি, কোথায় আছে, এবং ট্রাম্প লাইভে বলেছেন যে উনি ইউক্রেনের, আজকে আমরা যেটি শুনছি যে 90% নাকি সমস্যার সমাধান হয়েছে। এটিও আলোচনা থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা থাকবে এবং বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে যা হচ্ছে সেটি নিয়ে আলোচনা থাকবে। এই আলোচনা আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্স, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন করিম চৌধুরী, ন্যাশনাল সেক্রেটারি অফ ASAAL, ASAAL, স্বাগত জানাচ্ছি আপনাকেও। করিম চৌধুরী, আপনাদের বিশাল একটি সম্মেলন শেষ হয়ে গেল নিউ জার্সি আটলান্টিক সিটিতে। আশা করি সেটি খুব ভালো হয়েছে এবং আপনারা যেই উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্যের সফলের কাছাকাছি গিয়েছেন, সেটাও আমরা কিছুটা হলেও শুনবো। আমি প্রথমেই যে কথাটি নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প। আমি সূচনার লগ্নে কিছু কথা দেশের অর্থনীতির কথা বলেছি, অন্যান্য বিষয়ের কথা বলেছি প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থন হারাচ্ছেন সর্ব জায়গাতেই, এবং ইভেন যারা রিপাবলিকান আছে তাদের কাছেও। ওকে, আমরা বেশ কিছু জিনিস দেখব যে জিনিসগুলি আসলে এই কাজের জন্যে, এই সমস্ত জিনিসের জন্য তার সমর্থন কলাপস পড়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড উনি কি করছেন, হি ইজ lashing out of people. He's attacking people most viciously, nasty terms. আপনি যদি দেখেন সম্প্রতি ঘটে যাওয়া রাব রাইনার, হি ইজ এ ফিল্ম মেকার, এবং উনি এবং ওনার ওয়াইফ দুজনেই খুব মারাত্মক, brutally murdered by his son, his deranged psycho attack. But Trump did not stop attacking him, this guy. ওকে, এটি কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, ইভেন রিপাবলিকানরাও ডিনাউন্সিং দিস ওভার। ওকে, নাও কয়েকটি ইস্যু আছে, আমরা হেলথ কেয়ার ইস্যুটাকে প্রাধান্য দিব, এই ব্যাপারটা আমি শুনবো, কিন্তু হেলথ কেয়ার ইস্যুটাকে, কারণ হেলথ কেয়ার নিয়ে সেনেটে এখনো ডিবেট চলছে, which is always one of the absolute top most important issue এই দেশে আমাদের সবার জন্য, আমেরিকানদের জন্য। at any time যখন এনি জরিপ নেওয়া হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু বলা হচ্ছে হেলথ কেয়ার ইজ অলওয়েজ রাইট অন টপ, নাম্বার ওয়ান।
নাম্বার 2 আর নাম্বার 3, দিস ইজ দ্য লোয়েস্ট। এই তিনটা প্রায়োরিটির একটি হচ্ছে টপ। ইট ইজ অলওয়েজ দ্য মেজর ইস্যু। সো আমি আপনাদের কাছে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দেখব হ্যারি অ্যান্টন অন CNN, উনি ট্রাম্পসের পোলিং অর্থাৎ জরিপের ব্যাপারে কি বলছেন যখন হেলথ কেয়ার ইস্যু নিয়ে কথা আসে। আমরা এই জরিপটি দেখেই অনুষ্ঠানের আলোচনায় যাব। চলুন দেখে নিই প্রথমেই। Talk about healthcare. Yeah. What do Americans say? How do Americans rate the president right now on the issue of healthcare? Just flat out awful. In fact, it's the worst of his major issues. I mean, just take a look here. It's according to the new AP Norc poll. 29%. He doesn't even reach 30% on it. Approve of the job. I was looking back at all the AP Norc polls. This ties for his lowest rating ever in either term 1 or term 2. Disapprove more than double. 69%, runs 40 points higher than the approval. That is gosh darn awful. It's horrendous. And when you look at Republicans, even 39% of Republicans say they disapprove. When we're talking about 2/5 of the Republican base saying they disapprove of Donald Trump on a particular issue, you know that the American people are against him. And I should point out this 29% is no outlier. I was looking at the Fox News poll. That was sub 35% as well. The bottom line is Americans very much dislike Donald Trump in healthcare. It is no wonder he's taking a more conciliatory tone. All right. Okay, দর্শক আপনারা দেখলেন মোস্তফা সারওয়ার এবং করিম চৌধুরী, আপনারাও দেখলেন। মোস্তফা সারওয়ার, আপনার কাছে আমি যাব। দিস ইজ আনবিলিভেবল। আপনি যদি হেলথ কেয়ার মানে ইফ ইউ লুক এট দ্য হেলথ কেয়ার প্ল্যান, মানে ট্রাম্পের যেটা আমরা দেখিনি, হ্যাভ ইউ সিন ওয়ান? নো। তার কারণ কি? আমরা এখনো অপেক্ষা করছি তার হেলথ কেয়ার প্ল্যানটি দেখার জন্য। মনে রাখবেন, দিস ইজ হিজ সেকেন্ড টার্ম। এক যুগ হয়ে গেছে, কিন্তু মাঝখানে জো বাইডেন ছিলেন। ওকে, সো ইটস এ ডেকেড। আমরা কিন্তু এখনো উই ডিডন্ট গেট টু সি হোয়াট ইজ হিজ প্ল্যান। আমরা এটা বিভিন্ন সময়ে রিপাবলিকানদের কাছে শুনি যে তারা এটি রিলিজ করবে ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে এটা দেখা যাবে, কিন্তু দেয়ার ইজ নো প্ল্যান। ওকে, বাট দ্য এক্সটেন্ট টু উইচ হি হ্যাজ অফার্ড এনি সর্ট অফ প্ল্যান, কোনো রকম যদি অফার উনার করে থাকে, সেটি উনি কি বলেছেন? গত সপ্তাহে বলেছেন যে উনি মানুষকে পয়সা দিবেন, অর্থ দিবেন, হেলথ কেয়ার প্ল্যান থাকবে না, কোনো অসুবিধা নেই, উনি আমাদের সবাইকে অর্থ দিবেন। সেই অর্থটা কি? $1,500। This is his plan to get rid of Obamacare, the Affordable Care Act, ACA. Okay, just give money to people. This is how brilliant his ideas is. এবং আমরা এটার জন্য অপেক্ষা করছি গত 10 বছর ধরে, এখনো কোনো প্ল্যান দেখিনি। আমি শুনবো আপনার মন্তব্য। আপনি দেখলেন তার অ্যাপ্রুভাল রেট, even with the Republicans, 69% disapproval on this. শুনবো আপনার কাছে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং এটির এফেক্টটি কেমন পড়তে যাচ্ছে সামনে অন হিম। হ্যাঁ, এই যে হেলথ কেয়ার যে ব্যাপারটা, যেটাকে আমরা এসসিএ, যেটা আপনি দিয়ে উপস্থাপনা করলেন খুব চমৎকার ভাবে, সেই এসসিএটা আসলে আমাদের ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার কিন্তু এটা ছিল একটা সিগনেচার রিফর্ম, এবং এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বারবার প্রচেষ্টা চালানো হয়েছে, কখনোই করা যায়নি। এটাই ছিল বিল ক্লিন্টনের সবচেয়ে বড় এজেন্ডা, এবং উনি তার স্ত্রীর মাধ্যমে এটাকে করার চেষ্টা করেছেন, কিন্তু কাজে লাগেনি। মানে এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন রিপাবলিকান যে প্রেসিডেন্ট, তারা মুখে বলেছেন, কিন্তু কাজে কোনো কিছুটা ঘটেনি। ওবামা এই প্রথম, যেটাকে আমরা বলছি এসসিএ, হ্যাঁ, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটা করে উনি একটা হেলথ কেয়ার করলে, এখানে যদি লোকজন, মানে ওনার আশা ছিল, প্রত্যাশা ছিল যে আমরা যদি সবাই সমর্থন করি এটাকে, এবং এটা সদস্য সংখ্যা যদি পুরো দেশটা হয়ে যায়, তাহলে কিন্তু এর কস্ট খুবই কমে যাবে, এবং এটা হবে একটা দারুণ ভালো সিস্টেম। এটাই ছিল প্ল্যান, কিন্তু এটা বাধার সম্মুখীন হয়ে গেল। বিভিন্ন রিপাবলিকান স্টেটগুলো, যে স্টেটগুলোতে গভর্নর হলো রিপাবলিকান এবং লেজিসলেটররা হলো রিপাবলিকান, এই রেড স্টেটগুলোতে এটার বিরুদ্ধে এরা এটাকে নাকচ করার বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু দেখা গেল, এবং এরা বারবার বলছে, আপনি যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে উনি একটা অল্টারনেটিভ কিছু একটা করবেন, কিন্তু আমরা তো কখনো দেখলাম না সেটা। এই কারণে আপনি এবারে যে আপনি ভোটের এটা বললেন, তাতে বিস্মিত হওয়ার কারণ নেই যে আমরা দেখলাম যে পুরো যুক্তরাষ্ট্রে 57% তারা এই এসসিএ কে পছন্দ করছে,
দে ওয়ান্ট অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। তার অর্থ ব্যাপারটা ঘুরে গেল, মানে 57 ইজ এ ভেরি হাই নাম্বার। কারণ আপনি দেখবেন 57 কিছুটা এগেনস্টে কিছুটা নিউট্রাল, কাজে 57 ইজ এ ভেরি হাই নাম্বার। এবং আপনি যেটা উল্লেখ করলেন যে একদমই যে সাম্প্রতিক যে এটা হলো পোলটা, তাতে 29% অ্যাপ্রুভাল অফ ডোনাল্ড ট্রাম্প রিগার্ডিং এসিএ, আর ট্রাম্পের ডিসঅ্যাপ্রুভাল হলো 69 উঠে গেছে। কাজেই এখান থেকেই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাধারণ লোক তারা কি চাচ্ছে। হেলথ কেয়ারটা একটা বিশাল ব্যাপার এবং এটা একটা বড় সমস্যা। কোন কোন পরিবার একদম আর্থিক দিক থেকে একদম ধ্বংস হয়ে যায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে। কাজে এটার জন্য যে যেটা আছে তার বিকল্প কি? এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করবো, আপনি লক্ষ্য করে দেখুন যে হাউস রিপাবলিকানরা একটা কিন্তু বিল আনবে এই উইকে। এই বিলের ভেতরে ওদের যে রিপাবলিকান হেলথ কেয়ার প্রোগ্রাম, তাতে কিন্তু এসসিএটাকে ইনক্লুড করা হয়নি। তার অর্থ এই বিল যদি বাই চান্স এটা পাস হবে না আমার ধারণা, কিন্তু যদি বাই চান্স এটা পাস হয় তাহলে এটা সর্বনাশ ডেকে আসবে। সাধারণ আমেরিকা যারা মানে এটার উপরে নির্ভরশীল, তাদের কিন্তু খুবই মানে এত ক্ষতি হয়ে যাবে যে যেটা মানে, এবং এই সবচেয়ে মানে এটা হলো হলিডে সিজন যেখানে মানুষ আনন্দ করবে। হ্যাঁ, ক্রিসমাস, তারপরে আপনার নববর্ষ আসছে, হ্যাপি নিউ ইয়ার। এর মধ্যে এই জিনিসটা যদি তারা করতে যায় হবে না, এটা আমার ধারণা যে এটা কিছুতেই পাস হবে না। এতে একদম যদি এটা হয়ে যায় বাই চান্স হবে না, তবু যদি আমি মনে করি যে হয়ে যায় তাহলে 2 মিলিয়ন আমেরিকান জনসাধারণ একদম একদম নির্ঘাত মানে এমন একটা বিপদে পড়বে যেটা কল্পনার অতীত। আমি এই 2 মিলিয়ন বললাম যারা একদম সিরিয়াসলি, কিন্তু এই মিলিয়ন কিন্তু আরো বড়, মানে এটার যে ইম্প্যাক্ট হবে মানে এর চেয়ে অনেক বড় মিলিয়ন, কিন্তু 2 মিলিয়নের একদম সর্বনাশ হয়ে যাবে যারা ডে টু ডে এটার জন্য নির্ভরশীল। কাজেই আমি মনে করি যে আপনি যে ব্যাপারটাকে বললেন যে মানে এসি এর ব্যাপারটা, এতে আমার মনে হয় যেন যে বর্তমানের যে লেজিসলেটরসরা এবং গভর্নররা, বিভিন্ন স্টেটের রেড স্টেটের গভর্নররা এবং ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা তাদের মঙ্গল নিয়ে আসবে না। এটা জনগণেরও অমঙ্গল ঘটবে এবং তাদের যে রাজনৈতিক যে তাদের যে ছিল কিছুটা যে সমর্থন ছিল এই ব্যাপারে, হ্যাঁ নির্বাচনে তো তারা জয় করেছে, কিন্তু এইটার ক্ষেত্রে এটা আরো। ওকে, আমি আরেকটি প্রশ্ন করি আপনাকে এর উপরে। যেহেতু আপনি জানেন যে ওবামা কেয়ারের কোনো অল্টারনেটিভ আপনার কাছে নেই, আপনার হাতে নেই, এবং আপনি গত 10 বছর ধরে আপনারা কোনো প্ল্যান দেখাতে পারেননি, এটি বাতিল করার জন্য এত উদ্গ্রীব কেন তারা আপনি মনে করেন? না, এটার আমি দেখি ইট ডাজন্ট হেল্প হিম, এটা তাকে কোনোভাবে সাহায্য করছে না, বরঞ্চ তার সমর্থন এটাতে আরো কমে আসছে। কেন তারপরে তারা এটা বাতিল করার কারণটা কি বলেন তো? এটা কি বাতিল করার কারণ একটি যে তারা মনে করছেন যে সাধারণ মানুষ এটা লুটিপুটে খাচ্ছে, কাজে এটা বন্ধ করে দিতে হবে, নাকি তারা মনে করছেন যে এটির সমর্থন এটি অনেক ব্যয়বহুল? কোনটি হতে পারে? কিন্তু এটির অল্টারনেটিভও তারা দেননি। আমার মনে হয় এটা পারসেপশনালি যেটা তাদের মাথার মধ্যে আছে, এটা আমার ধারণা এবং আমরা দেখেছি যেহেতু এসি এর আরেকটা নাম আছে ওবামা কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার। ওবামার নামটা, এই যে ওবামা নামটা, এটা তাদের মধ্যে একটা অ্যালার্জি তৈরি করে। হ্যাঁ, এইটা হলো একটা ওয়ান অফ দ্য। আরেকটা যারা আর্গুমেন্ট দেয়, আমি যেহেতু রেড স্টেটে আছি, এই যেমন আমাদের মানে লুজিয়ানা স্টেট তো রেড স্টেট, অ্যাবসলিউটলি রেড স্টেট, সবচেয়ে বড় রেড স্টেট, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভোট ছিল 69% প্লাস। কাজে এটা একটা একদম কমপ্লিটলি রেড স্টেট। এখানে কোনো স্টেট লেভেলের কোনো নির্বাচনে এখন আর ডেমোক্র্যাটরা উইন করছে না, এবং এখান থেকে কিন্তু স্পিকার এখানকার শুধু তাই নয়, সেকেন্ড ম্যান in the Republican Party in the House is 𝗔𝗯𝟏𝗂𝘁। No, I get it. What is your point? আমার হলো কি, এই স্টেটে আমি দেখি যে সমালোচনাটা কি, এখানে ওরা বলতে চায় যে স্টেট বাজেট যেটা, সেখানে এসি এর জন্য একটা ম্যাচিং ফান্ড দিতে হয় স্টেটের পক্ষ থেকে। সেই ম্যাচিং ফান্ডটা বাজেটকে কিছুটা এখানে
কম্প্রোমাইজ করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা যদি তারা না করে, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? মানে আপনি যেটা প্রশ্ন করেছেন একদম দারুণ সুন্দর প্রশ্ন হয়েছে যে হোয়াট ইজ দ্য সলিউশন। আমি বুঝতে পারছি যে তুমি বাজেট সেভ করার চেষ্টা করছো, হ্যাঁ, কিন্তু এই বাজেট সেভ করে মানুষ মরে যাবে, চিকিৎসা পাবে না, এবং মানে মানে তাহলে মানে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে একটা লোক যদি চিকিৎসা না পেয়ে সে মারা যায়। আই গেট ইট। আমি আপনাকে দুটি ব্যাপারে একটু কারেকশন দিব। লুইজিয়ানা আপনি আছেন যেখানে, ইটস আ রুবি রেড স্টেট, নট অনলি রেড স্টেট, ইটস আ রুবি রেড, বাট ইন দ্য রুবি রেড স্টেটেও প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন হারাচ্ছেন। ইন্ডিয়ানাতে আমরা দেখলাম তার জেরিম্যান্ডারিং প্রত্যাখ্যাত হয়েছে। আমরা দেখলাম জর্জিয়াতে লোকাল জর্জিয়া কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী পরাজিত হয়েছেন। আনহার্ড অফ, এটা কোনোদিন হওয়ার কথা না। জর্জিয়া ইজ ইভেন মোর রুবি রেড দেন দিস। আপনি বলেছেন 2 মিলিয়ন মানুষ এটির এফেক্টেড হবে। আসলে ওবামা কেয়ার অথবা ACA অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আন্ডারে এই মুহূর্তে 24 মিলিয়ন আমেরিকান আছেন যারা তাদের হেলথ কেয়ার কভারেজ হারাবেন। তার পরিবর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আচ্ছা প্রত্যেকে $1500 করে দিয়ে দাও। আপনি $1500 দিয়ে কি করতে পারবেন? ইউ উইল গেট নাথিং। ওকে, নাম্বার ওয়ান, আপনি লুইজিয়ানাকে বলছিলেন যে ইটস কন্ট্রোল বাই রিপাবলিকানস, এবং তাদের প্রবলেম হচ্ছে তারা বলছেন কি যে ফেডারেল যে সাবসিডি পান তার সমপরিমাণ সাবসিডি তাদেরকে স্টেট থেকে দিতে হয়। ডু ইউ নো হাউ মাচ মানি লুইজিয়ানা গেটস ফ্রম ফেডারেল গভর্নমেন্ট ইচ ইয়ার? I was looking at আমি একটি পরিসংখ্যান দেখছিলাম 2022 সাল, 2023 সাল, 2024 সাল এবং দিস ইয়ার প্রতি বছর তারা 20 থেকে 22-23 বিলিয়ন ডলার শুধুমাত্র এডুকেশন অ্যান্ড মেডিকেয়ার খাতে পেয়েছেন ফেডারেল গভর্নমেন্ট থেকে। And it's not a mostly populated state like New York or California. Okay, so they have nothing to complain. কোনো কমপ্লেইন তাদের থাকার কথা না। They are just idiots. তারা চান যে মানুষ যাতে হেলথ কেয়ার সুবিধা না পায়। আরেকটি কথা, আমি আপনার সাথে একমত, ওবামার নামটাই তাদের পছন্দ নয়। বাট ফর দিস 24 মিলিয়ন আমেরিকানস উইল লুজ দেয়ার হেলথ কেয়ার উইথ নো অল্টারনেটিভ মেক্স নো ফ্রিকিং সেন্স। এনিওয়ে, আমি করিম চৌধুরী যাবো আপনার কাছে। আপনার সঙ্গে আমি একমত। থ্যাংক ইউ 24 বিলিয়ন টোটাল, কিন্তু 2 মিলিয়ন একদম মারা যাবে। ওকে, মানে যারা ডাজন্ট ম্যাটার, 24 মিলিয়নই মারা যাবে। উইদাউট হেলথ কেয়ার আপনি সার্ভাইভ করবেন না এই দেশে, এটা সম্ভব না। দিস ইজ আনবিলিভেবল। এনিওয়ে, আমরা একটি ব্যাপার দেখলাম করিম চৌধুরী যে হি ইজ আন্ডার ওয়াটার, রিয়েলি ব্যাড। মানে হেলথ কেয়ারের প্রসঙ্গ যখন আসে, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ইভেন রিপাবলিকানস দে আর আন্ডার ওয়াটার। ওকে, আপনি যে কোনো গ্রুপের কথা বলেন, there are two other groups, because আপনি মনে রাখতে হবে it doesn't matter কোন গ্রুপ নিয়ে আপনি কথা বলছেন, you will কোন গ্রুপ দিকে তাকাচ্ছেন, it doesn't really matter. He is losing support with the most groups, even in some Republicans, and mostly আপনি যদি হিসপ্যানিক গ্রুপের দিকে দেখেন, বিকজ দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত বলে থাকি কেন হিসপ্যানিক গ্রুপের সমর্থন হারছে, তাতে কি যায় আসে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রুপ তার জন্য, তার লাস্ট ইলেকশনের জন্য। আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প মেড গ্রেট গেইনস, ভালো পরিমাণ সমর্থন তিনি আদায় করে নিয়েছিলেন হিসপ্যানিক কমিউনিটি, হিসপ্যানিক ভোটারদের কাছ থেকে। You can make the case that if he did not make those gains, যদি উনি এই সমর্থন আদায় করতে না পারতেন হিসপ্যানিক ভোটারদের কাছে, উনি হয়তো গত ইলেকশন যেটি জয়ী হয়েছেন 2024-এ সেটি হারাতে পারতেন। He would have lost that election. And I mean, the election was so close. Honestly, উনি বলেন যে উনি ল্যান্ডস্লাইডে জয়ী হয়েছেন। No, that's not true. Okay, it was so close that the গেইনটি, যে সমর্থনটি উনি আদায় করেছিলেন হিসপ্যানিকদের ভোটারদের কাছ থেকে, শুধুমাত্র হিসপ্যানিক ভোটারদের কাছ থেকে, এইটাই যথেষ্ট ছিল ওনার ইলেকশন পরাজিত হওয়ার কারণ, যদি সেই সমর্থন উনি না পেতেন। সো ইট ওয়াজ ইট ইজ হিউজলি ইম্পর্টেন্ট। কেন আমাদের এটা বোঝা দরকার, বাট হাউ হি ইজ ডুইং নাও। এখন উনি হিসপ্যানিক ভোটারদের সাথে কেমন করছেন বা তাদের সমর্থন তার প্রতি কেমন, চলুন এটি একটু দেখে নেওয়া যাক। If you know anything about Miami,
you know it's heavily Hispanic, heavily Latino. And what we have seen is that Latinos have absolutely gone up and said, you know what, I don't like what Donald Trump is doing. I mean, just look at Donald Trump's net approval among Latinos. In February, it was minus 2 points. Not too hot to trot, but not that bad either. Look at where it is now, minus 38 points. That is a shift of 36 points in the wrong direction, the completely wrong direction for Donald Trump. And what the race in Miami illustrates, I was looking at the localities, locality by locality by locality. What you see is these huge shifts in these heavily Hispanic neighborhoods of Miami against the Republican nominee from the Donald Trump baseline. And so to me, this is an encapsulation of what we see. We saw it in Arizona's 7th congressional district, right? That special election earlier this year. Again, a heavily Hispanic district. What we see is Democrats outperforming that 2024 baseline, which to me is so important because we see these national polls. You wonder, how is this actually going to impact things? And what we see is exactly what we saw last night. The first Democratic mayor of the great city of Miami since the Birdcage era. Okay. দর্শক আপনারা দেখলেন করিম চৌধুরী আমি যাব আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান উই সি হিম অন দ্য স্ক্রিন প্লিজ ওকে করিম চৌধুরী আপনি এটি দেখলেন রাইট নাও উনি হিসপ্যানিক সমর্থন হারাচ্ছেন দিস ইজ ফ্রিকিং অফুল রাইট নো গেইনস হি লস্ট অল হিজ গেইনস আপনার দেখলেন মায়ামিতে প্রথম হিসপ্যানিক আপনার ডেমোক্রেট নির্বাচিত হয়েছেন মেয়রে ওকে অ্যান্ড যেই গেইনটি উনি আদায় করেছিলেন ইটস লস্ট ওকে সো এটির এফেক্টটি আপনি মিড টার্মে কেমন দেখছেন এটি একটি প্রশ্ন থাকবে আরেকটি হচ্ছে দিস ইজ রিয়েলি ব্যাড ফর দেয়ার স্ট্র্যাটেজি ফর রিডিস্ট্রিক্টিং স্পেশালি প্লেসেস লাইক টেক্সাস তারা এটিকে স্কুইজ করেছিলেন এমনভাবে যাতে রিডিস্ট্রিক্টিং যখন করবেন তারা ফার্দার জেরিম্যান্ডারিং করবেন এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে তারা এখানে তাদের অ্যাডভান্টেজটা নেবেন দ্য প্রবলেম ইজ দ্য রিজন ওয়াই ট্রাম্প থট ইটস আ প্লেন অ্যান্ড ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইট উইল ওয়ার্ক বিকজ উনার বিশ্বাস হি ইজ ভেরি পপুলার he really believes that he is really popular among the Hispanic voter and উনি মনে করেন উনি বিশ্বাস করেন যে he won the landslide election in 2024 because of this popularity also okay and honestly speaking he did make উনি কিন্তু great gain করেছেন among the Hispanic ওই সময় right there's a lot of Hispanics in Texas and now they are figuring out that the gain উনি 2024 এ যেটি করেছিলেন it is running out it turns out for উনার জন্য 2020 কিন্তু আগামী মিড টার্মে এটি টার্ন আউট না হতে পারে and according to most poll he lost all his gain now this gerrymandering the redistricting it's not really working for him midterm election is coming and he's losing his support with the Hispanic how do you see these things how does it affect him in upcoming elections and current situation you are in mute I believe No, I did not. I am now okay. I think you can hear me. Okay, good. Thank you. So first of all, আমি বলবো একটা প্রসঙ্গ নিয়ে আপনি প্রথমেই বলেছেন যে আমাদের কনভেনশন নিয়ে আমাদের 18th অ্যানুয়াল কনভেনশন হয়ে গেল গত 5 এবং 6 ডিসেম্বর নিউ জার্সির আটলান্টিক সিটি শেরাটন হোটেলে অত্যন্ত সফলভাবেই হয়েছে সেই আপনারা জানেন যে প্রায় 6 শতাধিক অর্গানাইজার্স জয়েন দিস কনভেনশন এবং সেখানে এই নিউ জার্সি স্টেট লেভেলের লেফটেন্যান্ট গভর্নর থেকে শুরু করে কংগ্রেসম্যান স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টেট সিনেটর অ্যাসেম্বলিম্যান এবং অনেকে জয়েন করেছে বাইরের স্টেট থেকেও অনেক লেভেল লিডার আন্তর্জাতিক লেভেলের অনেক লেভেল লিডার জয়েন করেছে কমিউনিটি অর্গানাইজার জয়েন করেছে এবং আরেকটা সুসংবাদ মনে হয় মোস্তফা সারওয়ার ভাই জানেন যেটা হলো আসাল ন্যাশনাল কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে 18 বছর পর তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে তারা ইলেক্ট করেছে করিম চৌধুরীকে 2026 সাল থেকে আমাকে তারা মনোনয়ন করেছে 18 বছর পরে অতএব আসালের কিছু নতুন সংবাদ আসছে নতুন ভাবে আমরা আসালকে সাজাবো এবং জনগণের কাছে উপস্থাপন করব এবং আরো কার্যকারিতা বাড়াবো বর্তমানে 10টা থ্যাংক ইউ 10টা স্টেটে এবং আমরা আশা করি এটা খুব তাড়াতাড়ি বাড়াবো নাও লেটস মুভ টু দ্য পয়েন্ট অফ ইউর কোশ্চেন মিড টার্ম ইজ ইন 2026 আমাদের দেশের অর্থনীতি ট্রাম্পের বৈদেশিক যে নীতি আমি শুধু বলবো না ক্যারিবিয়ান অঞ্চলের যুদ্ধের কথা বলবো না ইউক্রেনের কথা বলবো না মধ্যপ্রাচ্যের কথা বলবো না ওভারঅল আমাদের বৈদেশিক নীতিকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে যেভাবে ধ্বংস করা হয়েছে সারা বিশ্ব থেকে আমরা এখন বন্ধুর চেয়ে শত্রু বেশি তৈরি করেছি আমরা
আসুন ডোমেস্টিক বিষয়গুলো নিয়ে, হোয়াট হ্যাপেনিং ইন আওয়ার ইমিগ্রেশন সিস্টেম। আপনি যে বারবার বলছেন হিসপ্যানিক, কালো এবং কিছু অতি উৎসাহী মুসলমান ভোটারদেরকে কাজে লাগে, যারা আমেরিকার রাজনীতি সম্পর্কে ভালো অভিজ্ঞতা নেয়, ভালো স্টাডি নেই, তাদের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে ট্রাম্পের ছাপাই গিয়ে আমাদের কমিউনিটির ভোট আদায় করেছে, কালোদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কালোদের ভোট আদায় করেছে, হিসপ্যানিকের জন্য বিশেষ সুবিধা প্রমিস করে হিসপ্যানিকদের ভোট নিয়ে, এই তিনটা গ্রুপের ভোট নিয়ে 2024 সালে ট্রাম্প ক্ষমতায় এসেছে। ল্যান্ডস্লাইড না, এটা ল্যান্ডস্লাইড হয় সামান্য ভোটের ব্যবধানে। I didn't say it's a landslide. I said উনি নিজে বিশ্বাস করেন it was landslide. উনি অনেকবার বলেছেন, উনি দাবি করেছেন, উনি তো বলেন যে অনেক বড় অবিশ্বাস্য জনসমুদ্র যেখানে 13 জন উপস্থিত নাই। তার কথাই বিশ্বাস করে আমরা জনগণ অন্তত সেদিকে আমরা যাব না। আমি বলবো যে আগামী মিড টার্ম নির্বাচনে আপনি দেখেছেন কয়েকটা জায়গার যে নির্বাচন, ভার্জিনিয়ার নির্বাচনে কি হয়েছে, সমস্ত স্টেটগুলোতে ইতিমধ্যে যে সমস্ত স্পেশাল ইলেকশন হয়েছে, যে সমস্ত রেগুলার ইলেকশন হয়েছে, সব জায়গায় 2024 সালে 25 সালের মাঝে যে ইলেকশন হয়েছে ডেমোক্র্যাটদের বিজয় হয়েছে। কেননা ইমিগ্রেন্টদের প্রতি যে অত্যাচার, অবিচার, রেসিজম এখানে পরিচালনা করা হচ্ছে, যেইভাবে এখানকার অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। আপনি জানেন ট্যারিফের নাম দিয়ে যে ট্যারিফ বদলি করা হয়েছে, ট্রেজারিতে টাকা বিলিয়নস অফ ডলার্স নাও, 13 trillion with T. Correct. He has it now in the treasury because of this. These are our tariff money. Who is paying this tariff? You and I, as the consumer, we are paying for this thing. A gallon of milk is now $5 to $6 in many places. Where is the American producer selling this thing 99 cents, 89 cents? I buy this milk in Costco $3 to 3.25 cents. In some stores, they are selling in other neighboring state $1.99. But many of our urban consumers are paying hefty because of its tariff included with this thing. Right. So, tariff money is taken from the consumers, from American citizens, American residents. He's taking out. Now he's offering, he's saying, is a inflation check, $2,000 from the treasury for family, based on your income. Right. But you have collected, you had sucked my blood, hundreds of thousands of dollars from each family. Now you're offering $2,000. How this $2,000 will play the role in the economy? It will infuse that money. Is called unearned income. It's not the earned income, unearned income. So it will change the pattern of economic behavior of the consumer. কারণ এই টাকাটা কাজ করে আনতে হয়নি, অটোমেটিক ভাবে তারা পেয়ে গেছে, যার ফলে এই টাকাটা ইনফ্লেশনকে আরো ট্রিগার করবে। তো দিস আর নট দ্য সলিউশন। আসুন ইমিগ্রেশন নিয়ে, যেভাবে হিসপ্যানিক কমিউনিটির উপর যে অত্যাচার চালা হচ্ছে, প্রত্যেকটা কমিউনিটির উপর, স্বয়ং বাংলাদেশের আপনার ইতিমধ্যেই প্রায় 2 শতাধিককে রিপোর্ট করা হয়েছে। এই সমস্ত লোকজন এখানকার যে সমস্ত কাজ আমেরিকানরা, বা আমি একজন ইউএস সিটিজেন হিসেবে, আই ডু নট ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি দোজ ওয়ার্ক, দে আর টেকিং দোজ ওয়ার্ক। এখানকার শিল্প প্রতিষ্ঠান, স্মল বিজনেস থেকে ইকোনমির যে চাকা, সেটাকে কিন্তু এই গ্রুপটা বাঁচিয়ে রেখেছে। এই জন্যই বাইডেন প্রশাসন এদেরকে একটা সিস্টেমের মধ্য দিয়ে আনছেন, রাখছেন এবং বলছেন যে একটা সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে আমাদের জাতীয় অর্থনীতিতে সম্পৃক্তায়ন করবেন, তাদেরকে লিগালাইজ হওয়ার জন্য একটা রোড ম্যাপ টু লিগালাইজ দেন। যারা অবশ্যই ক্রাইমের সাথে সম্পৃক্ত, যারা ভিসা ভায়োলেশনের সাথে সম্পৃক্ত, তাদেরকে রিপোর্ট করুক, আমাদের কোনো অসুবিধা নেই। ট্রাম্প কিন্তু সেটাই প্রমিস করছিল নির্বাচনের আগে, যে হি উইল শাট ডাউন দ্য বর্ডার, দে উইল ডিপোর্ট অল দিস ক্রিমিনালস। কিন্তু যে জিনিসটা হচ্ছে, ক্রিমিনালের বাইরে সাধারণ ওয়ার্কার শ্রেণীদের করা হচ্ছে। আপনি দেখেছেন ম্যানহাটন থেকে শুরু করে, শুধু এই স্টেটে না, আমি বিভিন্ন স্টেটে ট্রাভেল করি, সেখানে দেখবেন যে সমস্ত জায়গায় ইমিগ্রেন্টরা কাজ করতো, সেই সমস্ত জায়গায় লিগ্যাল ইমিগ্রেন্টরাও ভয়ে কাজে আসতেছে না, যার ফলে ইকোনমিকে আপনি দেখছেন তার জনসমর্থন অ্যাপ্রুভাল রেটিং 29 এর নিচে নেমে আসছে। এটা শুধু এটাই নয়, এখন স্বয়ং রিপাবলিকানরা, মার্জরি টেলর গ্রিন যা বলছে আপনি শুনেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে, ইসরায়েলের প্রতি billions of dollars each year we are paying 30 billion with B to Israel. What we can expect from Israel, how they will repay this money? There is no guarantee, nothing. But American people are in crisis financially here. We are dumping our treasury fund, we are dumping our billions of dollars in Middle East without any guarantee that that country will pay us back. So this is waste of money.
and plain way. Trump is putting American at danger, American future, children future in danger. Okay. আসুন হেলথ কেয়ারের কথা বলি। হেলথ কেয়ারের মুস্তফা সারওয়ার সাহেব বলেছেন 13.7 million people will lose their Medicare benefit in this year. When I said in this year, after December 31st, yeah. ACA subsidy will be expiring. They do not want to pass it again. Extend it. What will happen? Okay. I have the state by state. Okay. In this state, very state you and I live, 900,000 people will lose their benefit Okay. in December 31st. ওকে, ঠিক আছে, উই ক্যান গো অন এন্ড অন, বাট আপনি যেটি বলতে চাচ্ছেন অর্থনীতি এবং যেই প্রতিশ্রুতি উনি ইমিগ্রেশন দিয়ে দিয়েছিলেন তার বিপরীতে কাজ করছেন। উনি বলেছিলেন চোর বাটপার খুনি যারা আছে তাদের ড্রাগ ডিলার তাদেরকে ধরে পাঠিয়ে দিবেন। আসলে দেখা যাচ্ছে উনি যেই নন হোয়াইট যা আছে সবই ধরে পাঠিয়েছেন। আমরা দেখেছি যে নেভি ভ্যাটারেন, আর্মি ভ্যাটারেন তাদের ওয়াইফকে নিয়ে গেছেন এবং গ্রিন কার্ডের সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ডিটেনশনে দেওয়া হচ্ছে। কাজেই কথার সাথে কাজের মিল এবং এই অর্থনীতি, ইমিগ্রেশন, এই দুটি বড় কারণ আপনি বলছেন যে হিসপ্যানিকদের কাছ থেকে সমর্থন খুব দ্রুত আমি অন্য বিষয়ে যাব। জি, আমি অর্থনীতি, ফরেন পলিসি, মেডিকেড এবং ইমিগ্রেশন এই চারটা বিষয়ের উপরে তার ভাগ্য নির্ধারিত হবে এবং এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে আগামী নির্বাচনে আমরা আশা করি ট্রাম্পকে আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বলে হোয়াইট হাউসে ওনাকে currently he's losing support hugely even with the Republicans. এই যে রাব রাইনারের যে কথা বললাম, লোকটা মারা গেছেন, তার ছেলের হত্যা করেছে তাকে, তার ওয়াইফকেও। একজন মানুষ ডিসিজ, তাকে নিয়েও বলেছেন কি যে উনি আমার সম্বন্ধে খারাপ কথা বলেছেন, এই কারণে তার এই কাণ্ড ঘটেছে। হাউ আর ইউ সাইকোপ্যাথিক অর ইউ আর সিক? এনিওয়ে, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ আছে, মোস্তফা স্যার আপনার কাছে আমি যাচ্ছি, যেই গ্রুপটিতে হি মেড সাম, মানে গত ইলেকশনে বেশ গেইন করেছিলেন তাদের সমর্থন। ওকে, এটি হচ্ছে ইয়াং পিপল। আমি একটি জরিপ দেখতেছিলাম ইউগাভ, আমি দেখছিলাম সেখানে ইউগাভে তারা একটি পোল জরিপ পর্যালোচনা করেছেন 18 to 19 years old যারা আছেন। দিস ওয়াজ এ ভেরি জেনারিক কংগ্রেশনাল ব্যালেট পোল, হ্যাঁ খেয়াল রাখবেন সেটি। যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি রেস মানে ইলেকশনটি, ইফ দ্য রেস নির্বাচনের প্রতিযোগিতা, ইফ দ্য ইলেকশন ফর দ্য কংগ্রেস আগামীকালকে হেল্ড টুডে আজকে হয়, কাকে তুমি ভোট করবা? ওকে, ডেমোক্রেটিক ক্যান্ডিডেট অর দ্য রিপাবলিকান ক্যান্ডিডেট, এটি একটি প্রশ্ন। 18 থেকে 29 বছর বয়সে যারা আছেন তাদের বেশিরভাগ বলেছেন দে উইল ভোট ফর ডেমোক্রেটিক ক্যান্ডিডেট। সেট ভোটস তাদের সংখ্যা হলো 47%। দ্য নাম্বার দ্যাট সেড তারা যে ভোট দিবেন রিপাবলিকান ক্যান্ডিডেট সেটি হচ্ছে 19%, মাত্র 19%। দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস আই থিঙ্ক উই আর সিইং, যা বেশিরভাগ রিপাবলিকান মানে এখন ট্রাম্পকে কিন্তু সমালোচনা করতে পিছু পাওয়া হচ্ছে না। দে আর উইলিং টু ক্রিটিসাইজ ট্রাম্প অ্যান্ড টু অপোজ ট্রাম্প, যেটি আমরা দেখেছি ইন্ডিয়ানাতে, যেটি আমরা দেখেছি জর্জিয়াতে, যেটি আমরা দেখছি অন্যান্য জায়গাতে। ওকে, অ্যারিজোনাতে কিন্তু একটি বড়সড় লসুট আসছে, সো ইন্ডিয়ানাতে দেখলাম, জর্জিয়াতে দেখলাম। সো দিস ইজ অল দিস ম্যাটার্স। ওয়াই ডু ইউ থিঙ্ক, আপনি কেন মনে করেন যে খুব দ্রুত কিন্তু, কারণ অন্যান্য ব্যাপারে আলোচনা থাকতে হবে, কেন উনি younger জেনারেশনের সমর্থনও হারাচ্ছেন? Forget about the Hispanic, forget about everybody else, forget about the healthcare, শুধু যদি এদিকে আপনি মনোযোগ দেন, why do you think? না, এখানে তো অর্থনীতির সঙ্গে এটা জড়িত। যেমন ধরুন যে আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে এবং বড় বড় কর্পোরেশন গুলো প্রচুর ফায়ার করে দিচ্ছে এবং নতুন যারা গ্রাজুয়েট করছে স্টুডেন্টের মধ্যে, তারাও কিন্তু আগে যতটা ইজিলি জব পেত এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। এইসব কারণেই আমরা দেখলাম যে আপনি যে ডেটাটা বলেছেন ওটা ইয়াং ভোটার্সে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট লেটেস্ট আমি যেটা দেখলাম মাত্র 29%, 70% ইজ ডিসঅ্যাপ্রুভাল। কাজেই বোঝা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে তার যে একটা মোটামুটি আগে যে একটা হয়েছিল সেটা এখন আর নেই, এবং এটা তার জন্য মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। আমি আজকে একটি ব্যাপারে আলোচনা করব, সেটি করিম চৌধুরী আমাদের আলোচনা অরিজিনালি ছিল না। এই যে অস্ট্রেলিয়া সিডনিতে যে হত্যাযজ্ঞতা ঘটলো, মানে প্রথমত যে কোনো নৃশংস হত্যাকাণ্ড নিন্দনীয়, আমাদেরকে নিন্দা জানাতে হবে, এটি আমি প্রথমে বলে রাখছি। যেটি আমরা দেখলাম
এবং ব্রাউন ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটলো। দুটি সেপারেট ইনসিডেন্ট। লেটস ফোকাস অন দ্য সিডনি ওয়ান। হ্যাঁ, যেটি আমরা দেখলাম যে বলা হচ্ছে সিডনি বিভিন্ন গভর্নমেন্ট থেকে যে এটি আইএসআইএস এর আইসিস তাদের আইডিওলজিতে উদ্বুদ্ধ হয়ে দুটি লোক এই কাজ করেছেন। আমরা যে দেখলাম যে লোকটি বাঁচাতে এসেছেন তিনিও মুসলমান ছিলেন। ওকে, সো প্রথমে ধরে নেওয়া হয়েছিল যে নাম শুনে আকরাম অ্যান্ড সাজিদ মোস্ট লাইকলি পাকিস্তানি হতে পারেন, কিন্তু আজকে আমি জানতে পেরেছি যে উনি আসলে ইন্ডিয়ান সিটিজেন, কেম ফ্রম হায়দ্রাবাদ, তার ছেলে জন্ম হয়েছে অস্ট্রেলিয়াতে। ওকে, বাট নানদালেস আমার প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনাগুলো দেখছি আমরা বিভিন্ন জায়গায় ঘটছে, এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা, অ্যান্টিসেমিটিক আক্রমণ, নাকি আসলে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন পাওয়ার্স তারা রুট কজ যেটি আছে সেটি সমাধান না করাতে এরকম বিভিন্ন জিনিস? বাই দ্য ওয়ে, আই এম নট সাপোর্টিং এনি অফ দিস থিংস, আই অ্যাকচুয়ালি অ্যাম এগেনস্ট ভায়োলেন্স। ওকে, আপনার কি মনে হয় যে রুট কজটি আসলে দেখা উচিত খুব দ্রুত, কারণ অন্য বিষয় আছে আমাদের? করিম চৌধুরী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই রুট কজ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি এই জাতীয় ভায়োলেন্স, প্রথমে আমি বলবো যে কোনো ভায়োলেন্স গ্রহণযোগ্য না, নিন্দনীয়, এবং ভায়োলেন্স থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। ভায়োলেন্স ক্যান নট অফার অর প্রোভাইড আস এনি কাইন্ড অফ সলিউশন। ভায়োলেন্স ইজ নট রিলেটেড টু এনি সলিউশন, সো উই কন্ডেম দ্যাট কাইন্ড অফ ভায়োলেশন। সেকেন্ড বলবো যে আপনি ভালোই বলেছেন, রুট কজ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা সলিউশন অফার করতে পারবো না। অ্যাজ এ সোশিওলজিস্ট, I know how to analyze the root cause and offer some solution. That's why I always dissect the issue. That way I can find the roots. So in this case, যদি আমরা root cause না find out না করে এবং সেই অনুযায়ী solution offer না করি, তাহলে আমাদের এই ভায়োলেন্স চলতেই থাকবে। আমরা শুধুমাত্র ওই যে একটার পর একটা সলিউশন অফার করে যাব, কিন্তু আমরা রুট কজ পার্মানেন্ট যে সলিউশন যেটা দরকার, সাস্টেইনেবল সলিউশনের দিকে যাচ্ছি। আমি মনে করি মুসলমানদের প্রতি সারা বিশ্বে যে অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, ইনক্লুডিং ইন্ডিয়া এন্ড মিডল ইস্ট এন্ড ইউরোপ এন্ড আমেরিকা, এটার যদি আমরা রুট কজ সেটা বাইর করতে না পারি, কেন মুসলমানদেরকে খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে। সেই সাথে আজকে মিডল ইস্টে যে ঘটনা, দুর্ভাগ্যজনক জেনোসাইড যেটা ঘটছে যুগের পর যুগ ধরে, এবং ওয়েস্টার্ন পাওয়ার সেটাকে যেভাবে লেজিটিমেসি দিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের আর বিকল্প কোনো কিছু নাই, কেননা they cannot convince their legislators to stop funding into the genocide. That's why they are expressing their concern. So we have to go back, research and find out the root cause and solve there, so it will be a sustainable solution. অসংখ্য ধন্যবাদ। মোস্তফা স্যার, আপনার কাছে যাচ্ছি, সময় বেশি নেই, আমি একের পর এক প্রসঙ্গ আনছি, আমরা সংক্ষিপ্ত থাকার চেষ্টা করব। আজকে কিছুক্ষণ আগে আমি শুনলাম যে ট্রাম্প প্রশাসন বলেছেন যে ইউক্রেনের পিসের এগ্রিমেন্টের ব্যাপারে তারা 90% কাছাকাছি চলে এসেছেন, 90%। অনলি প্রবলেম ইজ ডানবাস। আপনি কি মনে করেন যে উই আর রিয়েলি ক্লোজ টু এ পিস এগ্রিমেন্ট? নো, 90%, এটা একটা মানে এই নাম্বারটা আমি মানে এর কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না। তার কারণ এই যুদ্ধের যে মেইন কারণটা ছিল যে ডনবাস এলাকাটা, যেটা ইউক্রেনের জমি, এবং যেটা আমাদের যে ক্রাইমিয়া, এই দুটো যদি কনসিড করতে হয় তাহলে হোয়াট কাইন্ড অফ পিস এগ্রিমেন্ট ইজ দ্যাট? হ্যাঁ, যে এই খতটা তাহলে থেকে যাবে, কারণ যে ওইটাই তো আসল। ওটাকে বাদ দিয়ে আমি অন্য জিনিসগুলো মানে অন্য জিনিসগুলো আমি লক্ষ্য করে যে ইউক্রেন কিন্তু রাজি হয়ে গেছে যে সে আর মেম্বারশিপ নিচ্ছেন না ন্যাটোতে। হ্যাঁ, সেটাই তো রাশিয়ার বড় ছিল এবং যে জন্য সে আক্রমণ করেছে। কিন্তু জমি যে দখল করেছে, আগে করেছিল ক্রাইমিয়া, এরপরে করলো ডনবাসের বিরাট অংশ, এই অংশটা সে ছাড়ছে না, তাহলে এটা কেমন ধরনের কম্প্রোমাইজ? তাহলে এটা কি 90%? মোটেই না। কাজে আমার মনে হয় যে এই যে অপটিমিজম যেটা দেখাচ্ছে, সেটা আমি অতটা এটাকে মর্যাদা দিতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে এটা এই পিস ট্রিটিটা একটা অসম্পূর্ণ পিস ট্রিটি যদি হয়, মনে হচ্ছে। রাইট, আমরা দেখেছি অতীতে এই ধরনের পিস ট্রিটি হতে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে পিস ট্রিটি চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে পরবর্তীতে এটি বিস্ফোরণ ঘটেছিল এবং সেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রূপান্তরিত হয়েছিল। সো অনেক বড় বিষয়, আরেকদিন হয়তো আলাপ করবো। আমি বাংলাদেশ প্রসঙ্গে আসবো। আজকে 16ই ডিসেম্বর, বাংলাদেশি যারা আছেন
বাংলাদেশের মানুষ যারা আছেন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই আমাদের সকল শ্রদ্ধা থাকবে শহীদদের প্রতি, সকল শ্রদ্ধা থাকবে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা বিভিন্নভাবে অনেক কিছু পরিত্যাগ করে অনেক কিছুর মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। করিম চৌধুরী, যাচ্ছি আপনার কাছে। আমি আলোচনাটা করব একটু ভিন্ন আঙ্গিকে। আঙ্গিকটা হচ্ছে এরকম, আমরা সবসময় 16 ডিসেম্বরকে দেখি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ চোখ থেকে। আমি একটু অবস্থার পরিবর্তন করব। আই উইল লুক ইনটু ইট জিওপলিটিক্স, সাউথ এশিয়া politics, economics, okay, and socio-political situation from দিক থেকে। ওকে, কাজেই 16 ডিসেম্বর সকালে, অর্থাৎ আজ সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদী, এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই উল্লেখ নেননি ভারতের প্রধানমন্ত্রী মোদী, এবং বরং বলেছেন এটি ভারতের ঐতিহাসিক বিজয়। আই কোট অ্যান্ড আনকোট। মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে 71 সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে, ভারতকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল। আনকোট। এ বিষয়ে আপনার মতামতটা আমি জানতে চাই। খুব সংক্ষিপ্ত থাকার চেষ্টা করবেন, আমি জানি বিষয়টি অনেক বড়। আচ্ছা, ধন্যবাদ। এটা সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত 68,000 বলুন, আর 30 লক্ষ বলুন, আর 2 লক্ষ বলুন, যেই নাম্বারেই বলুন না কেন, যারাই আত্মত্যাগ করেছে তাদের আত্মার প্রতি এই আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাদের সবাই জাতির বীর, জাতির যোদ্ধা, জাতির মুক্তিযোদ্ধা। সবাইকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, তাদের মঙ্গল কামনা করি। আসেন মোদির কথায়, মোদি যদি বলে থাকে এটা ভারতের বিজয়, সত্যিই বলেছে। সেই যুদ্ধটা ভারতীয় পাঠ্যপুস্তকগুলো যদি আপনি দেখুন, ভারতীয় পাঠ্যপুস্তকে 71 সালের সেই যুদ্ধকে আপনার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হিসেবে তারা বর্ণনা করেছে, এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেয়া তাদের জন্য খুবই জরুরি ছিল, এবং তারা সফল হয়েছে, স্বাধীন হয়েছে, এবং তারাই সফলতার মূল দাবিদার। যুদ্ধের পরে ভারত কিন্তু বাংলাদেশ অঞ্চল থেকে যেতে চায়নি, সেই ইতিহাস আমি জানি। বলছেন সংক্ষিপ্ত করার জন্য শুধু বলবো, ভারত কিন্তু ভাবছিল যুদ্ধ করেই বাংলাদেশকে তাদের অংশ নেব। ধন্যবাদ জানাই আজকে শেখ মুজিবুর রহমানকে, সেটা তিনি মেনে নেন নাই। যদিও শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সুপ্রিম কোর্টে 17 বার এফিডেভিট দিয়েছে যে আমি পাকিস্তানের স্বাধীনতা চাই না। 17 times he submitted written affidavit in Pakistan Supreme Court claiming that he did not want independence from Pakistan. এরপরে আপনার বুঝতে হবে ভারত কেন করেছিল। ভারত করেছিল শুধুমাত্র পাকিস্তান থেকে এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে এই অঞ্চলকে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অংশ হিসেবে সম্পৃক্ত করা। কিন্তু একমাত্র শেখ মুজিবের কারণে সেদিনকার যে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা সেদিন বিদ্রোহ করেছে, তাদের বিদ্রোহ প্রতিরোধের মুখে ভারত সেদিন বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল সেদিনকার পূর্ব পাকিস্তানের। ধন্যবাদ আপনাকে। এটি অনেক বড় ব্যাপার, আমি আপনাকে খুব সংক্ষিপ্ত সময় দিচ্ছি, আমি দুঃখিত। এবং আমি শুধু একটু যোগ করবো আপনার সাথে। মোদী সরকার বা ভারত এটি করে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন এবং বাংলাদেশের প্রাপ্য সম্মান থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। এটি হলো আমার ওপিনিয়ন, অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। এটি করা, হ্যাঁ, ইউ এগ্রি উইথ ইউ। আমাদের সময় শেষ। আমি শেষ প্রশ্নটি মোস্তফা সরওয়ার আপনাকে করব। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়েছে বহু বাক সংঘাত ও প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। 71 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম, সেই সংগ্রামের কেন্দ্র ছিল শোষণমুক্ত রাষ্ট্র, নাগরিক মর্যাদা, গণতান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষা। কিন্তু স্বাধীনতার পর সেই গণতান্ত্রিক অভিযাত্রা নির্বিঘ্ন থাকেনি, সেটি আমাদের সবার জানা। এমনকি স্বাধীনতার 54 বছর পেরিয়ে এসেছে, প্রথম প্রশ্ন থেকে যায় বাংলাদেশে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন করতে পেরেছে। আপনি কি মনে করেন? এবং সামনে বড় ইলেকশন আছে যেটি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, আপনি কতখানি আশাবাদী? ইউ হ্যাভ এ মিনিট। এখানে আমার মিক্সড রিঅ্যাকশনস হবে। তার আগে আমি সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা মুক্তিযুদ্ধে ছিল,
সেই বীর মুক্তিযোদ্ধাকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এই যে গণতান্ত্রিক উত্তরণের কথা বললেন, সেখানে এখনো কিন্তু আমাদের যথেষ্ট টানাপোড়েন রয়েছে। যে কোনো একটা গণতান্ত্রিক, যে আমরা যে দেশে আছি, আমরা গণতন্ত্রের এখানে দেখছি, আজকে দেখুন আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আপনাকে তো কেউ ধরে নিয়ে যাচ্ছে না। এই যে জিনিসটা, এটা এখানে একটা অ্যাচিভ করা হয়েছে, এটা আমরা অর্জন করছি। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখছি যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনের যে বিভিন্ন অর্গানগুলো, সেগুলো কিন্তু খুবই নড়বড়ে অবস্থা। এবং নির্বাচন, যেমন ধরেন গত 15 বছর ধরে নির্বাচনগুলোকে বিভিন্ন ঐক্যে ভণ্ডুল করে দেওয়া হয়েছে, ভুয়া করে দেওয়া হয়েছে। এর এর জন্যই যে একটা অসন্তোষ গ্রো করেছিল, সেই অসন্তোষের একটা মারাত্মক বহিঃপ্রকাশ হয়েছে। এবং যে জন্য যে ইনস্টিটিউশন গুলো ছিল, মানে যা অলমোস্ট ক্ষয়িষ্ণু, সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। কাজে এ থেকে উত্তরণটা কঠিন ব্যাপার। এবং আমি আশা করব যে সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই একত্রে বসে তাদের অতীতের সংঘাত এগুলো ভুলে গিয়ে একজন আরেকজনকে দোষারোপ না করে, কারণ সবার কেউই ধোয়া তুলসী পাতা নয়, সবাই একত্র হয়ে এসে যদি একটা সলিউশন বের করে তাহলে আমাদের একটা উত্তরণ হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন থাকতে থাকতে আমি একটি কথা বলি। আপনি এদেশের কথা বললেন, এখানে গণতান্ত্রিক প্রসেস আছে, কিন্তু এই প্রসেসটি আনতে অনেক সময় লেগেছে এবং এটার বাস্তবায়ন কিন্তু এই 240-45 বছর হয়ে গেছে। এখন এটি কিন্তু আসলে 1950-60 সালে যে সিভিল রাইট মুভমেন্ট, তার কারণে আমরা আজকে দেখেছি ম্যালকম এক্সের মতো মানুষ আমরা দেখেছি, জন লুইসের মতো মানুষ আমরা দেখেছি, রাইট, রোজা পার্কসকে আমরা দেখেছি। দিজ আর দ্য পিপল যারা সংগ্রাম করে, especially black Americans, I give my respects at that time, 50s and 60s, যার কারণে আজকে আমরা সিভিল রাইট মুভমেন্টের কারণে আমাদের অধিকার অর্জন করতে পারছি, আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এটা অনেক ঝামেলার ব্যাপার আছে। আমি আশা করি বাংলাদেশের সামনে যে সময় সুবর্ণ সুযোগটি আছে, ইয়েস, লুটেরার দল থাকবেই, বাটপাড়ারা থাকবেই, চোর থাকবেই, স্বৈরশাসক দেশের বাইরে বসে চক্রান্ত করেই যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ একটি সুযোগের অপেক্ষায় আছেন। সেই সুযোগটি আসছে আগামী ইলেকশনে। আমি মনে করি আগামী বছর 16 ডিসেম্বর আমরা যখন কথা বলবো, আমরা তার প্রতিফলন কিছুটা হলে দেখতে পারবো। আশা তো রাখতেই পারি। আপনারা কি মনে করেন জানাবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।